এবং বিশেষ করে আপনারা একটি নাটকের কথা জানেন, তার নাম হচ্ছে জজ মিয়া নাটক। জজ মিয়া জেলে থাকা অবস্থায় কিভাবে তাকে প্রতি মাসে বেতন দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে একটি মামলার চার্জশিট দেওয়া হয়েছিল, একটি মামলার তদন্ত শেষ করা হয়েছিল। পরবর্তীতে যখন দিন বদল হয় তখন জজ মিয়া বললেন, আমার পরিবারকে প্রতি মাসে ৩,০০০, তখনকার দিনে ৩,০০০ বা ৮,০০০ টাকা করে দিয়ে আমাকে জেলে রেখে আমাকে এই কথাটি স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু দেখা গেল এই মামলার সাথে জজ মিয়ার কোনো সম্পর্কই নেই। আজকের দিনেও আমরা আরেকটি জজ মিয়া মামলা দেখলাম। এই জজ মিয়া মামলাটি হলো দুইজন হিন্দু কিশোর। খেয়াল করে দেখেন প্রতিষেধকটা কীরকম, যে যিনি মারা গেছেন বা যারা মারা গেছেন, স্কুলের শিক্ষক, তার স্ত্রী, তার 2 সন্তান, তারা সবাই মাইনরিটি কমিউনিটি, হিন্দু সনাতন ধর্মের মানুষ। এখন বিশ্বের কাছে এটা দেখানো যে এই হিন্দু সনাতন ধর্মী লোকদেরকে আরেকটা হিন্দু পরিবারের লোকে হত্যা করেছে, কোনো মুসলমান পরিবারের লোক হত্যা করেনি। চিন্তাভাবনার বৈকল্যটা দেখেন। হত্যাকারী সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, তাকে কিন্তু যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু সাব্যস্ত করতে হবে। প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশের ভেতরে যারা বসবাস করছেন তারা জীবনকে যেভাবে দেখছেন, আর আমরা বাংলাদেশের বাইরে যারা বসবাস করছি তারাও কিন্তু বাংলাদেশের জীবনকে, বাংলাদেশকে খুব কমভাবে অবলোকন করছি না। কারণ আমাদের সবার সম্পর্ক, আমাদের সবার সূত্র, আমাদের জীবন, আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশেই কিন্তু রয়েছে। তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, 6 মাস অতিক্রান্ত হলো। এই 6 মাসে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা কিভাবে বুলুণ্ঠিত হয়েছে, ভিন্ন মতের, ভিন্ন পথের এবং ভিন্ন ধর্মের মানুষের প্রতি কিভাবে সহিংসতা বাড়ছে, সেটার একটা চিত্র যদি আমি বলি, রংপুরে, আপনারা জানেন রংপুরে 4 জন খুনের একটি ঘটনা ঘটেছে। খুন হয়েছেন কে? খুন হয়েছেন রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী, যিনি সাম্প্রতিক অবসরে গিয়েছেন। খুন হয়েছেন তার স্ত্রী এবং খুন হয়েছেন তার 2 সন্তান, যাদের কারো বয়স 26 বছর আর কারো বয়স মাত্র 12 বছর। এই পরিবারের কর্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে বুলা, আর মেয়ে আগামী চক্রবর্তী, বয়স 26, এবং একমাত্র ছেলে প্রিয়ম চক্রবর্তী, বয়স 12। এই 4 জনকে নির্মমভাবে হত্যা করার একদিন পর বাংলাদেশের পুলিশ একটি ইনকোয়ারি দিলেন, এটি তথ্য দিলেন আমাদেরকে যে আরও 2 জন হিন্দু ছেলে, তারা যুবক নয়, তারা কিশোর, যাদের বয়স এখনো 18 বছর হয়নি, তারা ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে পুরো পরিবারটিকে হত্যা করেছে। এই কথাটি যে যাই বিশ্বাস করুক, আমি বিশ্বাস করি না। কারণ এটি হচ্ছে আরেকটি নাটক। নাটকটি কি আপনারা জানেন যে ওই যে একটি বাসে, ঢাকায় যখন একটা বাসে হামলা হয়, ওই বাসে হামলার পর পেট্রোল বোমা হামলা হয়, সেখান থেকে, এবং আরও একটি ঘটনা আছে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা, এইসব মামলায় কিছু সাজানো তথ্য দেওয়া হয়েছিল। এবং বিশেষ করে আপনারা একটি নাটকের কথা জানেন, তার নাম হচ্ছে জজ মিয়া নাটক। জজ মিয়া জেলে থাকা অবস্থায় কিভাবে তাকে প্রতি মাসে বেতন দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে একটি মামলার চার্জশিট দেওয়া হয়েছিল, একটি মামলার তদন্ত শেষ করা হয়েছিল। পরবর্তীতে যখন দিন বদল হয় তখন জজ মিয়া বললেন, আমার পরিবারকে প্রতি মাসে ৩,০০০, তখনকার দিনে ৩,০০০ বা ৮,০০০ টাকা করে দিয়ে আমাকে জেলে রেখে আমাকে এই কথাটি স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু দেখা গেল এই মামলার সাথে জজ মিয়ার কোনো সম্পর্কই নেই। আজকের দিনেও
আমরা আরেকটি জজ মিয়া মামলা দেখলাম। এই জজ মিয়া মামলাটি হলো দুইজন হিন্দু কিশোর। খেয়াল করে দেখেন প্রতিষেধকটা কীরকম, যে যিনি মারা গেছেন বা যারা মারা গেছেন স্কুলের শিক্ষক, তার স্ত্রী, তার দুই সন্তান, তারা সবাই মাইনরিটি কমিউনিটি, হিন্দু সনাতন ধর্মের মানুষ। এখন বিশ্বের কাছে এটা দেখানো যে এই হিন্দু সনাতন ধর্মী লোকদেরকে আরেকটা হিন্দু পরিবারের লোকে হত্যা করেছে, কোনো মুসলমান পরিবারের লোক হত্যা করেনি। চিন্তাভাবনার বৈকল্যটা দেখেন। হত্যাকারী সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, তাকে কিন্তু যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু সাব্যস্ত করতে হবে। কিন্তু বাংলাদেশে ওই জজ মিয়া নাটকের ধারাবাহিকতা, তারেক রহমানের সময়ে এটাই হবে, আমরা এটাই বিশ্বাস করি। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে 21শে আগস্টে এত বড় গ্রেনেড হামলা, ওই গ্রেনেড হামলায় 21শে আগস্টে টোটাল 31 জন লোক মারা গিয়েছে, 22 জন কিন্তু জায়গায় মারা গিয়েছিল। বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, পরবর্তীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই গ্রেনেড হামলায় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে নানানভাবে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে 24শে আগস্ট যখন জঙ্গি হামলায় সরকার পরিবর্তন হয়, তখন সেই জঙ্গিরাই সরকারকে এবং কোর্টকে ডিকটেশন দেয় যে এই মামলায় কাউকে কনভিকশন দেওয়া যাবে না, যার কারণে তারেক রহমান সহ বাবর সহ যে জেলে ছিল তাদের সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। এই যে বাংলাদেশ, এই যে হত্যার বিচার না করে দায় মুক্তি দেওয়ার যে সংস্কৃতি জিয়াউর রহমান চালু করেছিল, সেটা কিন্তু এখনো চলমান। খেয়াল করে দেখেন, আপনারা অনেকে প্রশ্ন করবেন জিয়াউর রহমান কীভাবে শুরু করলো। হ্যাঁ, জিয়াউর রহমান শুরু করেছিলেন। কিভাবে করেছিলেন? বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক আহমেদ একটি অধ্যাদেশ জারি করেছিলেন, তাও জিয়াউর রহমানের অধীনেই ছিলেন মোস্তাক। তো ওই অধ্যাদেশটি আপনারা জানেন, বাংলাদেশের সংবিধান অনুসারে সংসদ চালু হওয়ার 6 মাসের মধ্যে যদি কোনো অধ্যাদেশ সংসদে আইন দ্বারা, মানে সংখ্যাগরিষ্ঠতা দল যদি সেটা পাশ না করে, তাহলে সেটি আর আইন থাকে না। তো মোস্তাক 87 দিন ক্ষমতায় থেকে যে আইনটি করেছিল, সেটি জিয়াউর রহমান যখন বিএনপির পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্টে পাশ করিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করেছিলেন। সেই কলঙ্ক ঘোচাতে আওয়ামী লীগ 96 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ঠিক তেমনি এখন আবার জিয়াউর রহমানের ছেলে কী করলেন, যে এই জঙ্গি হামলার পর 15ই আগস্ট যেরকম একটি জঙ্গি হামলা বাংলাদেশে হয়েছিল আমেরিকার স্পন্সরশিপে, আমেরিকার অর্থে, দেশীয় সেনাবাহিনীর একটি অংশ দিয়ে, ঠিক এবারে 24-এর হামলাটিও কিন্তু একইভাবে হয়েছে। কেমন আপনি দেখেন, যে হামলা করার জন্য পুলিশকে ডিঅ্যাক্টিভেট করা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামতে না দেওয়া, এই পরামর্শটি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন, আওয়ামী লীগের প্রধানকে দিয়েছিলেন। দেওয়ার পর তিনি তার কথা মতো আওয়ামী লীগের কর্মীদেরকে মাঠে নামতে দেননি। পরবর্তীতে এই সেনাবাহিনী পুলিশকে উদ্যোগ করে এই জঙ্গিদেরকে ঢাকায় ঢোকার সুযোগ করে দিয়ে সরকার পতন ঘটায়। সরকার পতন ঘটানোর পর তারা শুধু আওয়ামী লীগের লোককে হত্যা করেছে তা না, অসংখ্য পুলিশকে হত্যা করে তাদের বাসায় যেটা 45 জন মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছিল, সেই হত্যাকারীরা অনেকে স্বীকারোক্তিও দিয়েছে, তাদেরকে ইন্ডেমনিটি দিল এই ডক্টর ইউনূসের সরকার। সেই ধারাবাহিকতায় সেটি ছিল একটি অধ্যাদেশ। জিয়াউর রহমানের ছেলে তার পদাঙ্ক অনুসরণ করে এই পার্লামেন্টে সেই বিলটিকে পাশ করিয়ে পার্মানেন্টলি পুলিশ হত্যার বিচারটি বন্ধ করে দিলেন। তাহলে খেয়াল করে দেখেন, ইতিহাসের বিভিন্ন যাত্রায় বিভিন্ন পট পরিবর্তনে নায়ক বদলায়, চরিত্র বদলায়, কিন্তু কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা সেটা কিন্তু একই রকম থেকে যাচ্ছে। আমরা আগে যা দেখছি এখনও তা দেখছেন। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপরে সারা দেশে মৌলবাদী, কট্টরপন্থী এবং সাম্প্রদায়িক শক্তি যেইভাবে অত্যাচার, নির্যাতন, নিগৃহীত করা হয়েছিল, ঠিক একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে 2024-এর বিএনপি, জামাত এবং অন্যান্য খুচরা পার্টি, এনসিপি সহ বাংলাদেশের
অসাম্প্রদায়িক চেতনাকে বুলন্ডিত করে বিশেষ করে হিন্দু সম্প্রদায় মাইনরিটি কমিউনিটির উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, অনেকের বাড়িঘর জোর করে দখল করা হয়েছে এবং তাদের সন্তানকে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি একটি রিপোর্টের কথা বলি। এই রিপোর্টটি আপনারা যদি দেখেন দেখবেন, এই রিপোর্টটি গতকাল মানব জমিনে প্রকাশিত হয়েছে। রিপোর্টটির শিরোনাম ছিল আপনার স্বামী কিডন্যাপ হয়েছে, দ্রুত টাকা পাঠান। সেখানে নিচের হেডলাইনটি হলো 6 মাসে 512 জন অপহরণ। খেয়াল করে দেখেন, মায়ের ডাক বাবার ডাক নামে পিটার হাসের অর্থায়নে বাংলাদেশে অপহরণ নাটকের যেই ফেরিস্তি আমরা দেখেছি, সেখানে 17 বছরে 50 জনকে ওরা খুঁজে পায়নি। মানে 17 বছরে 50 জনকেও অপহরিত হয়েছে বা গুম হয়েছে এটা প্রমাণ দিতে পারেনি। কিন্তু এই পত্রিকা তারেক রহমানের সময়ে পত্রিকায় লিখছিল যে 6 মাসে 512 জন অপহরণ। খেয়াল করে দেখেন, 5 বছরের সরকারের মেয়াদ যদি হয়, 6 মাসে যদি 6 মাসে 512 জন হয়, যদি স্ট্যান্ডার্ড 500 ধরেন, বছরে 1000, তাহলে আগামী 5 বছরে আপনি 5000 গুমের সিরিয়ালে আপনি আছেন। কে কখন গুম হবে আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আপনাকে গুম করবে। কারণ এখন যে সরকার আছে, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, এরা হলো একে বৃন্তে দুটি ফুল বা অজস্র ফুল। তারা নানান কথা বলে। আপনি দেখেছেন এই আমাদের নতুন প্রেসিডেন্ট হলেন, তার নাম মির্জা ফখরুল ইসলাম। দীর্ঘদিন তিনি কি ছিলেন? বিএনপির মহাসচিব ছিলেন। তো তার বিরুদ্ধে কিন্তু আরেকজন আল্লাহর ওলিকে প্রার্থী করা হয়েছিল। এটাও এক ধরনের নাটক আর কি। বিএনপি তো নাটক পছন্দ করেন, আমরা নাটক পছন্দ করি না, তারা নাটক পছন্দ করেন। সেই জন্য নির্বাচন নাটক। এবং তারা বলছিলেন বিশ্ববাসী ওদের আগ্রহে তাকিয়ে আছে। আচ্ছা বলেন তো, যাদের সর্বসাকুল্যে 100 জন এমপি নেই, তারা নাকি বিশ্ববাসীকে অধীর আগ্রহে অপেক্ষা করে রেখেছে। এবং নির্বাচনের 2 দিন আগে তারা প্রজ্ঞাপন জারি করলেন, যদি কোনো লোক দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট দেয়, তাইলে আর্টিকেল 70 অর্থাৎ ফ্লোর ক্রসিংয়ে পূর্বে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। তাহলে বলেন তো, বিএনপি, জামাত অথবা এনসিপি যদি তার দল সরাসরি কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য নির্দেশ দেয়, সেই নির্দেশটি অমান্য করার ক্ষমতা কারো আছে? নেই। তাহলে এই যে প্রহসন, শেখ হাসিনা এইসব প্রহসন বিশ্বাস করেন না, নাটক পছন্দ করেন না। তারা একের পর এক নাটক করছেন। এখন যে কথাটি বলছি, যে রংপুরে যে পরিবারটিকে নিচ্ছিন্ন করে দেওয়া হলো, আপনারা যদি একটু ভালো করে খোঁজ করে দেখেন, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে এনে যদি দেখেন, এবং একটা যদি বিচার বিভাগীয় একটি কমিশন করে দেখেন, আপনারা দেখবেন যে সেখানে এই হিন্দুর সম্পত্তি দখল করার জন্য বিএনপি, জামাত এবং এনসিপির লোকেরাই এই পরিবারটিকে হত্যা করেছে। হত্যা করে ওই 2 জন কিশোরের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কে জানি তাদেরকে মাসে মাসে বেতন দেওয়ারও কোনো ব্যবস্থা করেছে কিনা। দেখবেন আজ না হোক কাল, কাল না হোক পরশু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিটিংয়ে বঙ্গবন্ধু এভিনিউতে যখন হত্যাযজ্ঞ হয়, গ্রেনেড হামলা হয়, 22 জন লোক স্পট ডেড হয়, তখন শেখ হাসিনার সম্পর্কে কটূক্তি করে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বলেছিলেন যে বাংলাদেশের এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাই দায়ী, কেননা তিনি তার ভ্যানিটি ব্যাগে করে নাকি ওই গ্রেনেড নিয়ে এসেছিলেন। তাহলে চিন্তা করে দেখেন কতটা পৈশাচিক, কতটা উন্মাদ চিন্তা চেতনার মানুষ তারা। সেই উন্মাদনার ধারাবাহিকতায় আজকে এই সংখ্যালঘু পরিবারকে নিচ্ছন্ন করে দেওয়ার পিছনের যে কারিগর, তাদেরকে আড়াল করার জন্যই এই সংখ্যালঘু পরিবারের আরও 2টি কিশোর তরুণকে জোর করে ধরে এনে মিথ্যা স্বীকারোক্তির মাধ্যমে আরেকটি জজমিয়া নাটকের সূত্রপাত করল। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষরা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষরা, প্রগতিশীল মানুষরা
এই সমাজে, এই রাষ্ট্রে সমস্ত অন্যায়ের বিচার করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কথা দিচ্ছি এই অন্যায়ের বিচার আমরা করবই করব, এবং এই মাইনরিটি কমিউনিটির, এই হিন্দু সম্প্রদায়ের 4 জন মানুষকে, পুরো পরিবারকে নিচ্ছিন্ন করে দেওয়ার পিছনে যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করবই। আর সেদিন আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকের পুলিশের যিনি এই নাটকটি সাজিয়েছেন তিনি, এবং আজকের প্রধানমন্ত্রী সেই মামলায় আসামির তালিকায় অন্তর্ভুক্ত হবেন। মনে রাখবেন, এই দিনটি শেষ দিন নয়। ইতিহাস নানান বাঁকে বাঁকে আমাদেরকে নানান জায়গায় নিয়ে যায়, কিন্তু ইতিহাস তার পাতাকে মুছে দেয় না কখনো। বাংলাদেশে আজকে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, এখানে মসজিদ নিরাপদ না, এখানে মন্দির নিরাপদ না, এখানে গোরস্থানও নিরাপদ না, এখানে আমাদের শিল্পীরা নিরাপদ না, এখানে আমাদের যে কবরে যে লাশ, সেই লাশও নিরাপদ না। আপনারা দেখেছেন বাংলাদেশে ইসলাম ধর্মের বিকাশ ঘটেছে পীর ফকির দরবেশ আউলিয়াদের মাধ্যমে। সেই আউলিয়াদের মাজারও আজকে নিরাপদ না। এই নিরাপত্তাহীনতার তালিকায় যারা যারা আছেন সবার প্রতি আমার সমবেদনা। কিন্তু বিশ্বাস করুন, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায়, সুন্দর চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় যদি ফিরিয়ে আনা না যায়, তাহলে এই সমস্যার সমাধান হবে না। আসুন আমরা এই অন্যায়ের প্রতিবাদ করি, এবং এই সাম্প্রদায়িক শক্তিকে, এই বিএনপির গ্রাস হয়ে যাওয়া, জামাত এবং এনসিপি দ্বারা গ্রাস হয়ে যাওয়া এই নেতৃত্বকে ধিক্কার দিয়ে আমরা বলতে চাই, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র একটি স্বাধীন দেশের মানুষের মতো আচরণ দেখতে চায়। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।